গল্পকরণে আপনারা শুনছেন হেনরি রাইডার হ্যাগার্ডের লেখা গল্প মাই ওয়ার প্রতিশোধ। আজকে ৬ষ্ঠ পর্ব। অনেকক্ষণ পর আমাদের সামনে এসে হাজির হলো নালা। জানালো খাবার তৈরি। ক্ষুধায় পেট জ্বলছিল, তাড়াতাড়ি পেট পুজো সেরে নিলাম। খাওয়া দাওয়া শেষ হলে একসঙ্গে আলোচনায় বসলাম আমরা। ১,০০০ খানেক মাটুকু সৈন্য মারা গেছে লড়াইয়ে, তারপরেও অন্তত ২,০০০ টিকে আছে, লুকিয়ে পড়েছে পাহাড়ি গুহা আর আশপাশের জঙ্গলে। এসব শূন্য, সেই সঙ্গে দূরবর্তী এলাকায় বসবাসকারী মাটুকুরা এখনো বিপদ হয়ে দেখা দিতে পারে। প্রশ্ন উঠল, কি করা হবে এদের ব্যাপারে? খুঁজে খুঁজে হত্যা করা হবে, নাকি যেমন আছে তেমনই থাকতে দেয়া হবে? সবার মতামত শোনা পর্যন্ত অপেক্ষা করলাম আমি। নানান রকম ইচ্ছে এক একজনের। শেষে আমার বক্তব্য শুনতে চাইল নালা। ওকে বললাম, মহান জুলু রাজার চাকার আদর্শ অনুসরণ করা উচিত ওর। মাটুকু জাতিকে ধ্বংস নয়, বরং নিজেদের মাঝে ভিড়িয়ে নেওয়া উচিত। যুদ্ধ শেষে যাদেরকে বন্দী করা হয়েছে তাদের মধ্যে অনেক নারী আছে, তাদের মাঝ থেকে কিছু বার্তা বাহিকা নির্বাচন করা হোক। লুকিয়ে থাকা মাটুকুদের কাছে যাবে ওরা, নালার প্রস্তাব পেশ করবে। বুটিয়ানা সর্দারের সামনে এসে অস্ত্র সমর্পণ করলে ক্ষমা পাবে সবাই। ওদের গোত্রে সামিল হতে পারবে, ফিরে পাবে গবাদি পশু সহ সমস্ত সম্পত্তি। শুধুমাত্র ওয়াম্বের ধন সম্পদ দখল করবে নালা, আর কারো নয়। তাছাড়া কোনো সন্তান রেখে যায়নি মাটুকু সর্দার, তাই তার স্ত্রী মাইওয়াকে নেত্রী হিসেবে মেনে নিতে তাদের হবে। এসব শর্ত মেনে নিলে নালার অধীনে শান্তিপূর্ণ জীবনযাপন করতে পারবে ওরা। এই প্রস্তাব যদি ২ দিনের মধ্যে মেনে না নেয়, ধরে নেওয়া হবে যুদ্ধ চালিয়ে যেতে ইচ্ছুক মাটুকরা। তখন ওদেরকে শিকার করতে বের হবে বুটিয়ানারা। ধ্বংস করে দেবে ওদের সমস্ত গ্রাম, কবজা করে নেবে সমস্ত সম্পদ, সহায় সম্পত্তি। আমার এই মতামতের সঙ্গে সমস্বরে সম্মতি জানালো সবাই। সে অনুসারে তখনই পাঠিয়ে দেওয়া হলো বার্তাবাহিকা নারীদেরকে। ওদের চেহারা দেখে বুঝলাম এমন প্রস্তাব পাবে বলে আশা করেনি। বুঝতে পারছে যে দায়িত্ব নিতে যাচ্ছে তা সফলভাবে পূরণ করতে পারবে, নিয়ে আসতে পারবে ইতিবাচক জবাব। তারপরেও পুরো বিকেল যুদ্ধ প্রস্তুতির জন্য ব্যয় করলাম আমরা। মাটুকরা আচমকা হামলা করে বসলে যেন যথোপযুক্ত প্রত্যুত্তর দেওয়া যায়। আহতদের সবাইকে একত্র করে চিকিৎসারও আয়োজন করলাম আমরা। সে সন্ধ্যায় দীর্ঘ ৭ বছর পর পাইপ ধরালো এভারি। বেচারা আবেগের অতিশয্যে প্রায় কেঁদে ফেলল ও। রাতে কোনো ধরনের হামলার শিকার হলাম না আমরা, বরং পরদিন সকাল থেকে দেখতে পেলাম বুটিয়ানাদের পাঠানো প্রস্তাবের ফলাফল। ছোট ছোট দলে উদয় হতে শুরু করল মাটুকু জাতির নারী, শিশু আর পুরুষেরা। শহরে ঢুকে যার যার বাড়িতে আশ্রয় নিল ওরা। বুটিয়ানা যোদ্ধাদেরকে লুটপাট এবং প্রতিশোধ নেওয়া থেকে বিরত রাখতে বেশ ব্যাগ পেতে হলো। যুদ্ধজয়ের পর এ ধরনের অনাচার শুধু কালোরা নয়, শ্বেতাঙ্গ মানুষও করে থাকে। শেষ পর্যন্ত চরম অবস্থান নিল নালা। এক বুটিয়ানা সৈন্য হাতে নাতে ধরা পড়ল মাটুকুর এক তরুণীর সঙ্গে জবরদস্তি করতে গিয়ে। তাকে সবার সামনে এনে মৃত্যুদণ্ড দেওয়া হলো। ব্যাস, বাকিরা এরপর থেকে আর কোনো ঝামেলা পাকানোর সাহসই পেল না। দ্বিতীয় দিন সকালে হাজির হতে শুরু করল মাটুকুদের গণ্যমান্য ব্যক্তি আর বেঁচে যাওয়া যোদ্ধারা। দুপুর নাগাদ ওরা সবাই আনুষ্ঠানিকভাবে অস্ত্র সমর্পণ করল সর্দার নালার সামনে। স্বীকার করল পরাজিত হয়েছে মাটুকরা, সর্দার ওয়াম্বেও নিহত। তাই সম্মান দেখাতে চায় বুটিয়ানাদের সিংহ পুরুষ সর্দারকে, সেই সঙ্গে শিয়ালের মতো ধূর্ত সাদা শিকারীকে, যার বুদ্ধির সামনে হার মানতে হয়েছে ওদেরকে, আর মাইওয়া নামের সেই যুদ্ধদেবীকে, অস্ত্র হাতে যিনি নেতৃত্ব দিয়েছেন মাটুকু বধের। শান্তভাবে ওদের কথা শুনল নালা। তারপর একটা ভাষণ দিল মাটুকুদের উদ্দেশ্যে। জানিয়ে দিল তার ইচ্ছে অনিচ্ছার ব্যাপারে, বিশেষ করে পরাজিত মাটুকুদের নেত্রী হিসেবে মাইওয়ার নিযুক্তির কথাটা। সব শর্ত মেনে নিল মাটুকুরা। জানালো একজন নারীর নেতৃত্ব মেনে নিতে আপত্তি নেই ওদের। আর যাই হোক, ওয়াম্বের চেয়ে খারাপ হতে পারে না মাইওয়ার শাসন। তাছাড়া ওকে ভালো করেই চেনে ওরা, ভয়ের কিছু দেখছে না।
মেয়ের দিকে ফিরল এবার নালা, জানতে চাইল মাটুকুদের নেত্রী হতে ওর আপত্তি আছে কিনা। প্রতিশোধ নেওয়ার লক্ষ্য পূরণ হয়ে যাবার পর থেকে বেশ চুপচাপ হয়ে গেছে মাইওয়া। পিতার প্রশ্ন শোনার পর প্রথমবারের মতো ওর মধ্যে চাঞ্চল্য লক্ষ্য করলাম। দৃঢ় স্বরে সম্মতি জ্ঞাপন করল ও। সেই সঙ্গে জানিয়ে দিল ন্যায়নীতি আর আইনের শাসন প্রতিষ্ঠা করবে মাটুকুদের মাঝে। যারা ওর অনুগত থাকবে তারা পাবে সম্মান আর স্নেহ, কিন্তু যারা বিরোধিতা করবে তাদের দমন করা হবে কঠোর হাতে। অভিজ্ঞতা থেকে বুঝলাম মিথ্যে হুমকি দিচ্ছে না মেয়েটা। যাই হোক, মাটুকুদের প্রতিনিধি মেনে নিল ওর কথা আর নেতৃত্ব। তাই সেদিনকার মতো শেষ হলো সভা। পরদিনটা আমি বিদায়ের প্রস্তুতি নেবার জন্য ব্যয় করলাম। মাটি খুঁড়ে তুলে আনলাম ওয়াম্বের সীমানার সমস্ত আইভরি। শারীরিক ধকল গেলেও বড় আনন্দ পেলাম কাজটা করতে গিয়ে। প্রায় 500 আইভরি ছিল ওখানে। এভারির সঙ্গে কথা বললাম ব্যাপারটা নিয়ে। ও জানালো বহুদিন থেকে বেড়া হিসেবে ব্যবহার হচ্ছে দাঁতগুলো। কে কবে প্রথম সংগ্রহ করেছিল তার জানা নেই কারোর। স্থানীয়দের মাঝে নানা ধরনের কুসংস্কার প্রচলিত আছে আইভরিগুলোকে নিয়ে। সময় নিয়ে প্রতিটা দাঁত পরীক্ষা করলাম আমি আর এভারি। বুঝতে পারলাম বহু প্রাচীন ওগুলো, তবে মানের দিক থেকে একেবারে প্রথম শ্রেণীর। নরম কিংবা কাঁচা দাঁত নয় একটাও। এতদিন কেটে যাবার পরও ওগুলো নিখুঁত অবস্থানে আছে। এবার ওগুলো নিয়ে যাবার পালা। একটু খুঁতখুঁতানি অনুভব করলাম। নালা আবার বেঁকে বসে কি না। আমার দায়িত্ব তো শেষ। এখন লোকটা কথা না রাখলে কি বার করতে পারবো আমি? ভয়ে ভয়ে কথাটা পারলাম সর্দারের কাছে। আমাকে অবাক করে দিয়ে হেসে উঠল নালা। বলল, নিয়ে যাও মাকুমাজান, নিয়ে যাও, ওগুলো তুমি অর্জন করেছ। কয়েকশো কুলিও দিল আমাকে সেই সঙ্গে। তাদের পিঠে আইভরিগুলোকে চাপিয়ে পরদিনই ফিরতি পথ ধরলাম আমি আর জন এভারি। রওনা হবার আগে বিদায় নেওয়ার জন্য মাইওয়ার কাছে গেলাম। ও তখন শতিনেক যোদ্ধার ব্যক্তিগত বাহিনী নিয়ে শহরের মেরামত শুরু করেছে। আমি সামনে হাজির হতেই রানীর মতো ডান হাত বাড়িয়ে দিল চুমু খাবার জন্য। তাই করলাম আমি। জানালাম চলে যাচ্ছে আজই। মাকুমাজান, বলল ও, সাহসী মানুষ তুমি, প্রকৃত বন্ধু। প্রয়োজনের সময় সবকিছু তুচ্ছ করে সাহায্য করেছ আমাকে। এই দয়ার কথা আমি কোনোদিন ভুলব না। যখনই কোনো কিছুর প্রয়োজন হবে নির্দ্বিধায় চলে এসো আমার কাছে। ঋণ পরিশোধের সুযোগ পেলে খুব খুশি হব। আসব, কথা দিলাম আমি। তারপর সরে এলাম ওর সামনে থেকে। অদ্ভুত এই মেয়েটার সঙ্গে সেই আমার শেষ দেখা। কয়েক বছর আগে অবশ্য খবর পেয়েছিলাম মারা গেছে নালা। মাইওয়া এখন 2 গোত্রের নেত্রী। অত্যন্ত দক্ষতার সঙ্গে নাকি চালাচ্ছে শাসন। যাই হোক, ওয়াম্বের শহর থেকে ফেরার সময় অন্যরকম একটা অনুভূতি ছেয়ে গেল মন। কদিন আগে ওখানে ঢোকার সময় যা অনুভব করেছিলাম এ তার সম্পূর্ণ বিপরীত। যা ঘটে গেছে তা নিয়ে আমি সন্তুষ্ট, কিন্তু এভারির প্রতিক্রিয়া হলো কয়েক কাঠি বাড়া। মাটুকুদের সীমানা থেকে বেরিয়ে আসা মাত্র মাটিতে হাঁটু গেড়ে বসে পড়ল ও। উচ্চ কণ্ঠে ধন্যবাদ জানাতে শুরু করল স্রষ্টাকে, ওকে শেষ পর্যন্ত উদ্ধার করেছেন বলে। কৃতজ্ঞতায় অশ্রু বয়ে গেল ওর গাল বেয়ে। এই দৃশ্য দেখে আমাদের সঙ্গের কুলিরা মুখ টিপে হাসতে থাকল। তবে এভারির মনে দৃশ্যটা খেয়াল রাখতে হবে। দাড়িটারি কেটে কিছুটা সভ্য হয়েছে ও। ছেঁড়াফাটা পোশাক গায়ে দিয়েছে, কিন্তু তাতে মানসিক পরিবর্তন তো আর ঘটে না। 7টা বছর অমানসিক নির্যাতনের পর মুক্তি পেয়েছে বেচারা। ও যদি স্রষ্টাকে কৃতজ্ঞতা না জানায় তাহলে জানাবে কে? আমাদের সঙ্গে মাটুকু রাজ্যের সীমানা পর্যন্ত এলো নালা। ওখানে বিদায় জানালো। তারপর রওনা হলো নিজের এলাকার দিকে। যাবার আগে সদেরেক সৈন্য দিয়ে গেল আমাদের নিরাপত্তার জন্য। এরা 6 দিন আমাদের সঙ্গে থাকবে, খেয়াল রাখবে মাটুকু কুলিদের উপর, যাতে ওরা গোলমাল পাকাতে না পারে। তারপর ফিরে আসবে। ব্যবস্থাটা বেশ খুশি হলাম। 6 দিনের পরিচিত জগতে পৌঁছাতে পারবো বলে আশা করছি। ওখান থেকে ডেলাগোয়া বে পর্যন্ত আইভরি নেবার বহু উপায় পাওয়া যাবে। যে নদীটা ধরে কিছুদিন আগে এই এলাকায় এসেছিলাম
সেটা ধরেই আবার ফিরে চলে আসলাম আমরা। কাহিনী শেষ পর্যায়ে এসে পড়েছেন মিস্টার কোয়াটারমেন। জিজ্ঞেস করলাম, কি হয়েছিল শেষ পর্যন্ত? সব আইভরি নিতে পেরেছিলেন ডেলাগোয়া বেতে? না, বিষণ্ণভাবে মাথা নাড়লেন কোয়াটারমেন। নদী পেরোতে গিয়ে 3 ভাগের 1 ভাগ হারিয়েছিলাম আমরা। আমরা যখন পানিতে নেমেছি, আচমকা বন্যার স্রোত শুরু হয়ে গেল। কোনো রকম জানান দেয়া ছাড়াই ডুবে মরার দশা হয়েছিল আমাদের। কুলিদের অনেকে আইভরি ফেলে দিয়ে সাঁতার কেটে এসে পড়েছিল পারে। ওগুলো পরে আর উদ্ধার করা সম্ভব হয়নি, ফেলে চলে আসতে হয়েছিল। তারপরেও খুব একটা ক্ষতি হয়নি। যা বাঁচাতে পেরেছিলাম তা 7,000 পাউন্ডে বিক্রি করে দিয়েছিলাম ডেলাগোয়া বাজারে। সে আমলে 7,000 পাউন্ড তো অনেক টাকা। অর্ধেক দিয়েছিলাম এভারিকে। বেচারা 60টা বছর যা সয়েছে, তারপরে ওই আইভরির উপর ওর অধিকার এসে যায়। ভাগের টাকা দিয়ে পুরনো কলোনিতে একটা দোকান খুলে ও সেই ব্যবসা থেকে বিরাট ধনী হয়ে যায়। আচ্ছা, সিংহের ফাঁদটা কি হলো? জানতে চাইল স্যার হেনরি। ও, ওটা আমার সঙ্গে নিয়ে এসেছিলাম, বললেন কোয়াটারমেন। ডারবানে পৌঁছানোর পর সাজিয়ে রেখেছিলাম আমার বাড়িতে, কিন্তু সত্যি বলতে কি, জিনিসটাকে একেবারেই সহ্য করতে পারতাম না আমি। ওটা সামনে গেলে মনে পড়ে যেত মাইয়ার বাচ্চা সহ অগণিত নিরীহ মানুষের কথা, যারা ফাঁদের ভিতরে জীবন দিয়েছে। অসুস্থ বোধ করতাম। এক পর্যায়ে রাতে দুঃস্বপ্ন দেখতে শুরু করলাম। ওটা যেন আমার পা কামড়ে ধরেছে। এই যন্ত্রণা আর কাহাতক সহ্য হয়? তাই শেষ পর্যন্ত বাক্স ভরে ওটা পাঠিয়ে দিয়েছিলাম ইংল্যান্ডে, ফাঁদটার প্রস্তুতকারকের কাছে। একটা চিঠি লিখে জানিয়ে দিয়েছিলাম ওদের এই ভয়ঙ্কর যন্ত্রটা কী কাজে ব্যবহার হয়েছে। যদ্য শুনেছি, ওরা পরে জিনিসটা একটা জাদুঘরে দাঁড় করে দিয়েছিল। আর সেই 3 দৈত্যকার হাতের দাঁতগুলো, ওগুলো তো নিশ্চয় যুদ্ধের সময় ওয়াম্বে শহরে নিয়ে যাননি, নালার গ্রামে রেখে গিয়েছিলেন। ফেরত পেয়েছিলেন পরে? তিক্ততা ফুটল কোয়াটারম্যানের চেহারায়। এই তো আরেক দুঃখের স্মৃতি মনে করিয়ে দিলেন ভাই। দাঁতগুলোর জন্য এখন আমার বুক টনটন করে। কেন কেন, কি হয়েছিল? সকৌতুকে জিজ্ঞেস করলেন ক্যাপ্টেন গুড। নালা দখল করে নিয়েছিল নাকি? না না, ও অত ছোট লোক নয়, বললেন কোয়াটারম্যান। আমাকে কথা দিয়েছিল পরের লোক মারফত পাঠিয়ে দেবে দাঁতগুলো ডেলাগোয়া বেতে। পাঠিয়েছিল, কিন্তু যারা ওগুলো নিয়ে আসছিল তারা ছিল নিরস্ত্র। পথে আধ পর্তুগিজ এক দস্যুর কবলে পড়ে যায় লোকগুলো। দাঁতগুলো কেড়ে নেয় ওই দস্যু। বহুদিন পরে আমি অবশ্য ব্যাটাকে বাগে পেয়েছিলাম। প্রতিশোধও নিয়েছি, কিন্তু তাতে স্রেফ মনের রাগ মিটেছে। দাঁতগুলো আর পাইনি। আমার ধারণা ওই 3টে আইভরি এখন চুলের কাটা আর চিরুনি হয়ে দুনিয়ার বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়েছে। দীর্ঘশ্বাস ফেললেন তিনি। বলে উঠলেন ক্যাপ্টেন গুড। ভালোই গল্প শোনালেন বটে কোয়াটারম্যান, তবে তবে কি? ভ্রু কুচকালেন বৃদ্ধ শিকারী। তবে আপনার গল্পটা আমার ওই পাহাড়ি ছাগলের গল্পের চেয়ে ভালো হয়েছে বলে মনে হয় না। সমাপ্তিটা কেমন যেন হয়ে গেছে, মনটা ভরল না। মুখ পাকালেন কোয়াটারম্যান এই কথা শুনে, তবে তর্কে গেলেন না। প্রসঙ্গ পাল্টে বললেন, কটা বাজে সে খবর আছে আপনাদের? রাত 2:30। এখন আর বাড়ি ফিরে কাজ নেই আপনাদের। চলুন, গেস্ট রুমে খুলে দিচ্ছি, ওখানেই শুয়ে পড়ুন। আগামীকাল আবার শিকার বেরোনোর কথা, ভুলে যাননি নিশ্চয়ই? 9:30 নাগাদ বেরিয়ে পড়তে চাই আমি। ভুলিনি স্যার, হাসলেন গুড। কাল তো আপনার সঙ্গে প্রতিযোগিতায় নামবো বলে ঠিক করে রেখেছি। যত চেষ্টাই করুন, মিস্টার কোয়াটারম্যানের এই 3 পাখি শিকারের রেকর্ড ভাঙতে পারবেন না আপনি, বললাম আমি। কিংবা 3 হাতির রেকর্ড, যোগ করলেন স্যার হেনরি। সে রাতে ঘুমের মাঝে মাইওয়াকে দেখলাম আমি। যেন বিয়ে হয়েছে আমাদের, সংসার করছি সুন্দরী, কিন্তু একরোখা মেয়েটার ভয়ে অস্থির হয়ে আছি। প্রয়াত মিস্টার অ্যালেন কোয়াটারম্যান, যাকে আফ্রিকার মাকোমাজান বলে ডাকা হয়,
তার জীবন কাহিনী নিয়ে বেশ কিছু বই প্রকাশিত হয়েছে ইতিমধ্যে। তার মধ্যে মেরি নামের বইটির ভূমিকায় মিস্টার কার্টিস মানে স্যার হেনরি কার্টিসের ভাই পাঠকদেরকে জানিয়েছেন কোয়াটারম্যানের ইয়র্কশায়ারের বাড়িতে বেশ কিছু পাণ্ডুলিপি খুঁজে পেয়েছেন তিনি। এর মধ্যে মেরি হলো একটা, সঙ্গে আরও কিছু ছোট বড় পাণ্ডুলিপি এসে পৌঁছেছে এই সম্পাদকের হাতে। দায়িত্ব পেয়েছে এসব কাহিনী সাজিয়ে গুছিয়ে একে একে প্রকাশ করবার। কাগজপত্র ঘাঁটতে গিয়ে পরিপূর্ণ পাণ্ডুলিপির পাশাপাশি বেশ কিছু অসংলগ্ন চিরকোটও হাতে এসেছে আমার। বেশিরভাগই শিকার কিংবা বন্য প্রাণী সংক্রান্ত, কিছু আছে ঐতিহাসিক ঘটনার উদ্ধৃতি, স্মৃতিপুঞ্জ পেয়েছে কিছু। এছাড়া রয়েছে এমন কিছু ঘটনার বিবরণ যেগুলো তিনি প্রত্যক্ষ করেছেন কিন্তু কোথাও প্রকাশ করেননি অতীতে। এমন একটা চিরকোটের কথা বলবো আজ। পুরনো জরাজীর্ণ এক বইয়ের ভেতরে পেয়েছে ওটা। বহু ব্যবহারে বইটা একেবারে যায় যায় দশা। বইটা দেখার পর অনেকদিন আগের এক আলাপচারিতার ঘটনা মনে পড়ে গেল। মিস্টার কোয়াটারম্যানের ইয়র্কশায়ারের বাড়িতে আমি তখন আতিথ্য গ্রহণ করছিলাম। এক রাতে গল্প করছিলাম আমরা সবাই মিলে। যে চিরকুটের কথা বলছি তা অবশ্য খুবই সংক্ষিপ্ত, দেখে মনে হয় তাড়াহুড়ো করে লেখা হয়েছে, সম্ভবত কোনো একটা ঘটনা প্রত্যক্ষ করবার ঠিক পরপরই। ঘটনাটা এরকম। জানি না পরলোকে অসম সাহস আর নিঃস্বার্থ আত্মত্যাগের জন্য কোনো পুরস্কারের ব্যবস্থা আছে কিনা। থাকলে ভালো হতো। অন্তত আমি সে পুরস্কারের মাগেপা নামে বুড়ো মেয়েটাকে দেবার জন্য ওকালতি করতাম। ওর কারণে মনুষ্যত্ব নিয়ে গর্ববোধ করতে শিখেছি আমি। অথচ সামান্য এক কালো অসভ্য ছাড়া আর কিছু নয় সে। লোকে ওদেরকে কাফরি বলে গাল দেয়। এটুকু পরে কিছুক্ষণের জন্য চিন্তায় ডুবে গেলাম। কি বোঝাতে চাইছেন কোয়াটারম্যান? মাগেপা নামটা কেন যেন পরিচিত মনে হচ্ছে, কোথায় শুনেছে আগে? ভাবতে শুরু করলাম। হঠাৎ মনে পড়ে গেল সব। স্মৃতির মাঝে ফিরে গেলাম অতীতে। বহুদিন আগে আমি তখন নিতান্ত যুবক, আবিষ্কার করলাম নিজেকে মিস্টার কোয়াটারম্যানের বাড়ির বসার ঘরে। এক রাতে ডিনারের পর ওখানে বসেছিলাম আমি, সঙ্গে স্যার হেনরি কার্টিস আর ক্যাপ্টেন গুড। ধূমপান করতে করতে আলাপ করছিলাম এটা সেটা নিয়ে। প্রসঙ্গক্রমে উঠে এলো সাহসিকতার কথা। পালা করে সবাই বলতে শুরু করলাম নিজেদের দেখা সেরা সাহসিকতার কাহিনী। আমাদের তিনজনের বলা শেষ হলে মুখ খুললেন কোয়াটারম্যান। আপনাদের আপত্তি না থাকলে এবার আমি একটা গল্প শোনাব, বললেন তিনি। আমার দেখা সেরা সাহসিকতা বলা চলে এটাকে। ঘটনাটা জুলু যুদ্ধের সূচনা লগ্নে ঘটেছিল। সশস্ত্র সৈন্যরা তখন জুলুল্যান্ডে ঢুকতে শুরু করেছে। আমি তখন সামান্য এক ট্রান্সপোর্ট রাইডার, নামমাত্র বেতনে সরকারি চাকরি করছি, সেবা করছি সামরিক কর্তৃপক্ষের। 3টে ওয়াগন ভাড়া করে দিয়েছিলাম সেনাবাহিনীকে, সঙ্গে প্রয়োজনীয় কুলি আর ওয়াগন চালক। 16টা তাগড়া সার দিয়েছিলাম গাড়িগুলোকে টানার জন্য। এর বিনিময়ে কিছু টাকা পেলাম। কত পেলাম বলতে চাই না, বড়ই লজ্জাকর এক অঙ্ক। আসলে সেই আমলে রাজকীয় অফিসাররা বড়ই ধুরন্তর ছিল। সরকারি তহবিল তসরূপে জুরি ছিল না তাদের। টাকা দেবার বেলায় চরম কৃপণতা দেখাতো, অথচ সরকারি খাতায় লিখত আসল খরচের 4 গুণ। যুদ্ধের ওই সময়টাতে কত অফিসার যে আঙ্গুল ফুলে কলাগাছ হয়ে গেছে তার কোনো হিসেব নিকেশ নেই। যাই হোক, ওসব নিয়ে এই মুহূর্তে কথা না বাড়ানোই ভালো। আমার কথা বলছিলাম। ওয়াগন বাবদ মোটাসোটা একটা ভাড়া দাবি করেছিলাম। সেটা না পেলেও সে সময়ের তুলনায় মোটামুটি ভালো টাকা দেয়া হলো আমাকে। ভাড়া নিতে এসেছিল তরুণ এক লেফটেন্যান্ট। আফ্রিকায় এসেছে 3 সপ্তাহ হয়নি, একেবারে অনভিজ্ঞ। সম্ভবত এ কারণে সহকর্মীদের চেয়ে বেশি টাকা দিল আমাকে। মনটা বেশ খুশি হয়ে গেল। বাহিনীর নেতৃস্থানীয় অফিসারদেরকে বিনে পয়সায় কিছু উপদেশ দিতে গেলাম। বড্ড তাড়াহুড়ো করে আগে বাড়ছে ওরা। সতর্ক করে দিলাম, রয়েস হয়ে না এগোলে বিপদে পড়ে যেতে পারে। কিন্তু সামান্য এক ট্রান্সপোর্ট রাইডারের কথা কে শোনে? তুচ্ছ তাচ্ছিল্য করে আমাকে তাড়িয়ে দিল ওরা। যদি গুরুত্ব দিত তাহলে হয়তো ইসাল দোয়ানার বিপর্যয় শিকার হতো না। ক্ষণিকের জন্য আনমনা হয়ে গেল কোয়াটারম্যান। ওই ঘটনা সম্পর্কে কিছুটা জানা আছে আমার। দুঃখজনক সেই অভিজ্ঞতার ব্যাপারে কখনো আলোচনা করেননি তিনি।
ভয়ঙ্কর লড়াই হয়েছিল ইসালদুয়ানায়। কোয়াটারমেন কোনো মতে প্রাণ নিয়ে ফিরলেও হারিয়েছিলেন বহু বন্ধুকে। একটু পর নিজেকে সামলে নিলেন তিনি, খেই ধরলেন গল্পের। বুড়ো মাগেপার কথা বলবে এবার। অনেকদিন থেকে ওর সঙ্গে পরিচয় আমার। প্রথম দুজনে দেখা হয়েছিল টুগেলার যুদ্ধে। টুলওয়াগন রেজিমেন্টের অংশ হিসেবে আমি তখন রাজপুত্র বেলাজির হয়ে লড়াই করছি। সে গল্প লিখে রাখার ইচ্ছে আছে। এমন সব ঘটনা ঘটেছিল, তা হারিয়ে যেতে দেয়া যায় না। আপনাদেরকে ওসবের কিছুটা শুনিয়েছি আমি। যুদ্ধে পুরো টুলওয়ানা বাহিনী ধ্বংস হয়ে গিয়েছিল। কেটোয়ারোর 3 রেজিমেন্টকে খতম করেছিলাম আমরা। কিন্তু তারপরে আমাদের 3000 সৈন্যের মধ্যে মাত্র জনা 50 বেঁচে ছিল। মাগেপা ছিল ওই বেঁচে যাওয়া সৈন্যদের মধ্যে একজন। লড়াইয়ের ময়দানে পরিচয় হয়নি আমাদের, হয়েছিল পরে। বৃদ্ধ রাজা পান্ডার গায়ে যাবার পর বন্দি করে আমাদেরকে নিয়ে যাওয়া হয়েছিল ওখানে। মাগেপাকে দেখে মনে হয়েছিল ওর আমার সঙ্গে কাঁধ মিলিয়ে লড়াই করেছে অনেকটা সময়। দুজনে কথা বলতে শুরু করলাম। একটু পর রাজপুত্র কেটুয়ারও হাজির হলো আমাদের সামনে। আমার সঙ্গে ভদ্র ব্যবহার করল সে। জানত কি পরিস্থিতিতে যুদ্ধে যোগ দিতে বাধ্য হয়েছিলাম। সে কাহিনী পরে কোনোদিন শোনাবো আপনাদের। যাই হোক, মাগেপাকে দেখে ক্রোধ হয়ে ফুটল রাজপুত্রের চেহারায়। বলল, মাকুমাজান, এই কি সেই কুকুরদের একজন নয় যারা আমাকে কামড়াবার চেষ্টা করছিল? ব্যাটা ধূর্তও বটে, নিশ্চয়ই খুব জোরে দৌড়াতে পারে, নইলে বাকিদের মতো মরে পড়ে থাকতো ময়দানের ধুলোয়। হিস, ইচ্ছে করছে একটা দড়ি এনে কুকুরটাকে গলায় পরিয়ে দেই। সেটা উচিত হবে না রাজপুত্র, বললাম আমি। আপনার বাবা কথা দিয়েছেন বন্দীদের কোনো রকম নির্যাতন বা অসম্মান করা হবে না। তাছাড়া লোকটা সাহসী, আমার চেয়েও সাহসী। টুলওয়ানা বাহিনী থেকে পালিয়ে এসেছিলাম আমি, কিন্তু ও নিজের জায়গা ছেড়ে এক চুলো নড়েনি। মুখ বাঁকালো কেটুয়াইও। নিজেকে অত ছোট করে দেখিয়েন না মাকুমাজান, বলল সে। তুমি পালাওনি, পালিয়েছিল তোমার ঘোড়া। যুদ্ধের ময়দানের মাঝখানে বিগড়ে গিয়েছিল ওটা। তোমাকে পিঠে নিয়েই ছুট লাগিয়েছিল প্রাণ বাঁচানোর জন্য। থাক সে কথা। তুমি যখন এই কুকুরটাকে পছন্দ করো, আমি ওর কোনো ক্ষতি করব না। কাজ চাকিয়ে চলে গেল রাজপুত্র। ওর মুখের কথা বিশ্বাস করি না আমি, কেটুয়ার দৃষ্টিসীমার আড়ালে চলে গেলে বলে উঠল মাগেপা। দেরিতে হলেও শাস্তি আমাকে দেবেই, কোনো কিছু ভোলে না রাজপুত্র। একথা ঠিক মাকুমাজান, সত্যি দৌড়েছিলাম আমি, পালিয়ে এসেছিলাম ময়দান থেকে, তবে তা সবার শেষে। তখন আর দাঁড়িয়ে থেকে লড়াই করার কোনো উপায় ছিল না। তোমার মনে আছে নিশ্চয়ই, কেটুয়ারুর 1ম রেজিমেন্টে আমরা খতম করে দেবার পর দ্বিতীয়টা কিভাবে হামলা চালিয়েছিল? ওটাকেও ঠেকিয়েছিলাম আমরা, কিন্তু লড়াইয়ের মাঝে মাথায় একটা বল্লমের বাড়ি লাগে আমার। মাথায় একটা লোহার মুকুট পরা ছিলাম, সবচেয়ে কম বয়সী সেনাবাহিনীতে যোগ দেবার পুরস্কার হিসেবে পেয়েছিলাম ওটা। ওই মুকুটের কারণেই মাথা ফেটে যায়নি, কিন্তু জ্ঞান হারিয়ে ফেলেছিলাম। যখন হুঁশ ফিরল তখন যুদ্ধ শেষ হয়ে গেছে। কেটুয়াইয়ের সৈন্যরা ময়দানের মাঝে আমাদের আহত যোদ্ধাদেরকে খুঁজে বেড়াচ্ছে, যাতে বন্দি করতে কিংবা হত্যা করতে পারে। আমাকে পেয়ে গেল ওরা। লোকগুলো কাছে আসতেই চোখ বন্ধ করে মরার ভান করলাম। কাজে আমাকে দেখার পর একটু সন্দেহ ভর করলো ওদের মধ্যে। শরীরে বড় কোনো আঘাত নেই, অথচ পড়ে আছে লাশের মতো। বল্লম বাগিয়ে এক সৈন্য এগিয়ে এলো কাছে, খোঁচা মারবে। আর ভান করে লাভ নেই, বল্লমের গোথা খেলে মারা যাব তক্ষণি। তাই তাড়া করে উঠে দাঁড়ালাম। চমকে গেল সৈন্যটা, তাড়াহুড়া করে আঘাত করতে চাইল আমাকে, কিন্তু বাউলি কেটে তাকে ফাঁকি দিলাম আমি। ছোট লাগালাম প্রাণপণে। পেছন থেকে বাকিরা বল্লম ছুড়ল, একে বেঁকে সরে গেলাম ওগুলোর সামনে থেকে। হই হই করে এরপর আমাকে তাড়া করলো ওরা, কিন্তু ধরতে পারেনি। জুলুল্যান্ডে আমার মতো দৌড়াতে পারে না কেউই। আমাকে বাঘ মানে হরিণ বলে ডাকে সবাই। সৈন্যদেরকে বুঝিয়ে দিয়েছি নামটার মর্মার্থ। ওদের নাকের ডকার সামনে থেকে পালিয়ে এসেছি। গায়ে ফিরে এসেছি বলে আবার পড়েছি কেটুয়ারুর পাল্লায়, নইলে এতক্ষণে বহু দূর চলে যেতে পারতাম। সাবাস মাগেপা,
প্রশংসা করলাম আমি। কিন্তু তোমাদের পুরনো প্রবাদটা ভুলে যেও না, দক্ষ সাঁতারুকেও পড়তে হয় বিরূপ স্রোতের মুখে, ক্লান্তির কাছে হার মানতে হয় দক্ষ দৌড়বিদকেও। জানি মাকুমা যান, মাথা চাকালো মাগেপা। কে জানে, সামনের কোনো একদিনে হয়তো হাতে নাতে দেখতে পাবো কথাটার বাস্তবতা। ওর বক্তব্য নিয়ে আর মাথা ঘামায়নি সেদিন, কিন্তু প্রায় ৩০ বছর পর মনে পড়ে গিয়েছিল সব। মাগেপার সঙ্গে প্রথম সাক্ষাতের কথা তো বললাম, এবার শোনাবো জুলো যুদ্ধের সময় আমাদের বন্ধুত্ব আবার পুনঃপ্রতিষ্ঠিত হবার কাহিনী। আপনারা নিশ্চয়ই জানেন, বাফেলো নদীর রোরকেস ড্রিফট ধরে যে বাহিনীটা ঢুকেছিল জুলুল্যান্ডে, তাদের সঙ্গে যুক্ত ছিলাম আমি। যুদ্ধ ঘোষণা এমনকি সামরিক অগ্রযাত্রার আগ থেকেই রোরকেস ড্রিফট স্টেশনে নানা রকম মালামাল আনা নেওয়া করতাম। জায়গাটা পরে বিভিন্ন কারণে অনেক খ্যাতি পেয়েছিল। যাই হোক, একদিন শুনলাম নদীর অন্য পাশে একটা গ্রাম আছে, অধিবাসীরা ইংরেজদের প্রতি অত্যন্ত বন্ধুভাবাপন্ন। ঠিক করলাম জায়গাটা দেখতে যাব। হয়তো ঝুঁকি নিচ্ছি বলে মনে হতে পারে আপনাদের, তবে ওই ঝুঁকির পিছনে যুক্তিসঙ্গত কারণ আছে। আফ্রিকার বিভিন্ন এলাকা বিভিন্ন সর্দার বা রাজার অধীনে থাকে। তাদের সঙ্গে যদি বন্ধুত্ব গড়তে পারেন, নিরাপদে ঘুরে বেড়াতে পারবেন ওইসব এলাকায়। আমার মতো ট্রান্সপোর্ট রাইডারের জন্য এ ধরনের নিরাপত্তা অত্যন্ত প্রয়োজনীয়। তাই সুযোগ পেলেই নিত্য নতুন গ্রামে ঘুরে বেড়াতাম আমি। বন্ধুত্ব পাতাবার চেষ্টা করতাম স্থানীয় লোকজনের সঙ্গে। যেই ভাবা সেই কাজ। এক সন্ধ্যায় নদী পেরিয়ে রওনা হয়ে গেলাম গ্রামটার উদ্দেশ্যে। ঘোড়ায় চড়ে 10 মিনিট এগোতেই পৌঁছে গেলাম পাহাড়ি এলাকায়। দেখা পেলাম গন্তব্যের। গ্রামটা বেশি বড় নয়, বড় জোর 8-10টা কুড়ে ঘর আর একটা গবাদি পশুর খোঁয়ার। পুরো জায়গাটা ঘিরে রাখা হয়েছে কাঠের বেড়া দিয়ে। চারপাশের দৃশ্য অত্যন্ত মনোরম। গ্রামের চারপাশে সবুজ অরণ্য, পেছন দিকটা ধীরে ধীরে উঁচু হয়ে উঠে গেছে পাহাড়ের দিকে, সৃষ্টি করেছে প্রাকৃতিক প্রাচীরের। আমাকে উদয় হতে দেখেই হুড়ুহুড়ি পড়ে গেল গ্রামবাসীর মধ্যে। নানান বয়সী নারী আর শিশুকে দেখলাম ছুটোছুটি করে বাড়ির ভেতরে ঢুকে পড়তে। গ্রামের ফটকে যখন পৌঁছালাম, কেউ আমাকে স্বাগত জানাতে এগিয়ে এলো না। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর বাচ্চা এক ছেলের দেখা পেলাম। কাছে এসে গম্ভীর গলায় সে বলল, গায়ে কেউ নেই? তাই বললাম আমি, অসুবিধে নেই, গায়ের সর্দারকে গিয়ে বলো মাকুমা যান তার সঙ্গে দেখা করতে চায়। একটু ইতস্তত করলো ছেলেটা, তারপর উল্টো ঘুরে চলে গেল ভেতরে। অনেকক্ষণ পর আরেকটা মুখের দেখা পেলাম। ফটকের ওপাশ থেকে উকি ঝুঁকি দিচ্ছে। কেমন যেন চেনা চেনা লাগলো চেহারাটা, কিন্তু মনে পড়ল না আগে কোথায় দেখেছি। কিছুক্ষণ পর আড়াল থেকে বেরিয়ে এলো মানুষটা। লম্বা শুকনো এক বৃদ্ধ, বয়স আন্দাজ করা কঠিন, 60 হতে পারে, আবার হতে পারে 90ও। বুড়ো হলেও আকর্ষণীয় চেহারা, মুখের ছোট করে ছাটা সাদা দাড়ি, চোখ দুটো আশ্চর্য মায়াময়, এক হারা দেহ, হাতের আঙ্গুলগুলো বেশ লম্বা, নার্ভাস ভঙ্গিতে সারাক্ষণ মটকাচ্ছে। স্বাগতম মাকুমা যান, বলে উঠল বৃদ্ধ। মনে হচ্ছে আমাকে চিনতে পারছো না তুমি। টুগেলের যুদ্ধের কথা ভাবো, ভাবো টুলওয়ানাদের শেষ লড়াইয়ের কথা। রাজা পান্ডার গায়ে কথা বলেছিলাম আমরা। রাজপুত্র কেটুয়াইও এসে হুমকি দিয়েছিল আমার গলায় দড়ি বাঁধবে। চিনে ফেললাম সঙ্গে সঙ্গে। আরে মাগেপা না, হরিণ মাগেপা। ক্লান্তির কাছে এখনো তাহলে হার মানোনি তুমি? হাসলো মাগেপা। না মাকুমা যান, এখনো না, তবে সময় সমাগত, বয়স তো কম হলো না। তারপর কেমন আছো? মন্দ না, সব দিক থেকে সুখী বলতে পারো, কেবল একটা ছাড়া। 3 বউ আমার, কিন্তু বাচ্চা কাচ্চা নেই বললেই চলে। সবাই মারা গেছে রোগে শোকে। আছে স্রেফ এক মেয়ে, আমার সঙ্গে থাকে। বিয়ে দিয়েছিলাম, কিন্তু কপাল খারাপ, ওর স্বামীও মারা গেছে কিছুদিন আগে। বোনো এক মোষ খুন করেছে বেচারাকে। মেয়েটা আর বিয়ে করেনি। ভেতরে এসো, নিজের চোখেই দেখো সব। ঢুকলাম গায়ে। পরিচিত হলাম মাকেপার 3 বৃদ্ধা স্ত্রীর সঙ্গে। বাবা ডাক পেয়ে মাকেপার মেয়েও এলো, নাম গীতা। আমাকে পেয়ালায় ভরে দুধ খেতে দিল। বয়স খুব বেশি নয় মেয়েটার। বাপের চেহারা আর শারীরিক গঠন পেয়েছে।
চেহারায় দুঃখে একটা ভাব, সম্ভবত স্বামী হারানোর শোক এখনো কাটিয়ে উঠতে পারেনি। বছর 2 বয়সে একটা বাচ্চা দেখলাম গীতার সঙ্গে। মাকে পাকে দেখে ছুটে এলো কাছে, উঠে পড়ল কোলে। জানলাম এ মাগেপার নাতি, নাম সিনালা। তার গালে চুমু খেলো মাগেপা। দেবতাদের দয়ায় নাতিকে ভালোবাসা দিতে পারছে এখনো, বলল বৃদ্ধ। এই বাচ্চাই আমার বংশের শেষ প্রদীপ, মাখোমা যান। গায়ে আর যত মানুষ আছে তাদের কারো সঙ্গেই আমার রক্তের সম্পর্ক নেই, স্রেফ আমার ছায়াতলে আশ্রয় নিয়েছে ওরা। শুরুতে যে ছেলেটা ফটকের সামনে দেখা করেছিল আমার সঙ্গে, সে দাঁড়িয়ে আছে কাছেই। আরো কিছু বাচ্চা ঘুরে বেড়াচ্ছে আশেপাশে। অভিভাবক দেখছে না কারো। ওদের দিকে ইশারা করে জানতে চাইলাম, বাচ্চাদের বাপরা কোথায়? দায়িত্বের ডাকে চলে যেতে হয়েছে ওদেরকে, সংক্ষেপে উত্তর দিল মাগেপা। বুঝলাম বিষয়টা নিয়ে আলোচনা করতে চায় না, তাই পাল্টে ফেললাম প্রসঙ্গ। পুরোনো দিনে স্মৃতিচারণ করলাম আমরা কিছুটা সময় ধরে। তারপর জিজ্ঞেস করলাম, বিক্রি করার মতো গরু বা মোষ আছে কিনা? এ কাজে এসেছি গায়ে, বললাম মাগেপাকে। না মাকুমা যান, বিব্রত ভঙ্গিতে মাথা নাড়ালো বৃদ্ধ। এবছর সমস্ত ছাগল রাজাকে দিতে হবে। ঠিক আছে, বললাম আমি। অন্য কোথাও থেকে জোগাড় করে নেব না হয়। আমাকে এবার উঠতে হবে মাগেপা, অনেক কাজ পড়ে আছে। চলো, আমি তোমাকে নদী পর্যন্ত এগিয়ে দেব। মাগেপার পরিবারের কাছ থেকে বিদায় নিয়ে বেরিয়ে এলাম গ্রাম থেকে। দুজনে একসঙ্গে হাঁটছি। কিছুটা দূরে চলে আসার পর মনের কথা বলতে শুরু করল বৃদ্ধ। মাকুমা যান, বলল সে, যুদ্ধ বাঁধবে শীঘ্রই। কেটিয়াওয়াইও কিছুতেই তোমাদের সাদা নেতার দাবি মেনে নেবে না। স্যার বাটল ফ্রেয়ারের কথা বলছে ও। যুদ্ধ করবে সে, আর যুদ্ধটা শুরু করাবে তোমাদেরকে দিয়েই। কৌশলে তোমাদেরকে জুলুল্যান্ডে ঢোকাবে সে, তারপর সুবিধাজনক অবস্থানে নিয়ে গিয়ে হামলা চালাবে, ধ্বংস করে দেবে সবাইকে। ইংরেজদের আমি পছন্দ করি, তাই মানতে পারছি না ব্যাপারটা। হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে ভবিষ্যতের কথা ভেবে। যুদ্ধ যদি বোয়ারদের সঙ্গে হতো কিছু মনে করতাম না। বোয়ার জাতকে ঘৃণা করি আমরা জুলুরা, ইংরেজদেরকে ঘৃণা করি না। এমনকি রাজা কেটোয়াইও পছন্দ করে তোমাদেরকে। কিন্তু যদি যুদ্ধ করতে আসো, কাউকে এক বিন্দু দয়া দেখাবে না সে। ঠিক বলেছ, সায় দিলাম ওর কথায়, কিন্তু পুরোপুরি বিশ্বাস করলাম না। রাজা সম্ভবত তার গোত্র সর্দারদের মাধ্যমে ভয় ছাড়াবার চেষ্টা করছে ইংরেজদের মাঝে। পাহাড়ি এলাকার মুখে এসে পড়েছি আমরা। কথা বলার সুবিধার্থে থামলাম এখানে। সামনের খোলা প্রান্তরে দুজনকে একসঙ্গে হাঁটতে দেখলে ভুল ধারণা সৃষ্টি হতে পারে লোকের মাঝে। ভাবতে পারে গোপন আঘাত আছে আমাদের মাঝে। যেখানটায় থেমেছি জায়গাটা অতি সুন্দর। ঝোপঝাড় আর বনফুল গাছে ভরা চারপাশ। সাদা একটা ফুল ফুটেছে কাছে, মিষ্টি সুবাস ছড়াচ্ছে। উঁচু উঁচু ঘাস জন্মেছে মাটিতে, তার মাছ চিরে দাঁড়িয়ে আছে মিসুমা গাছের সারি। মাগেপা, বললাম আমি, যুদ্ধ যদি বেঁধে যায় পরিবার পরিজন নিয়ে পালিয়ে যাও না কেন তুমি? একটু চেষ্টা করলে রাতের অন্ধকারে নদী পেরিয়ে নেটালে চলে যেতে পারবে। পারলে অবশ্যই যেতাম মাকুমা যান, বলল মাগেপা। ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ দেখার ইচ্ছে নেই আমার, কিন্তু নেটালে তো নিরাপত্তা পাবো না। এক সময় না এক সময় ঠিকই ওখানে যাবে রাজা, পুরো বাহিনী নিয়ে দখল করবে শহরটা। যারা তাকে ফেলে পালিয়ে এসেছে তাদেরকে হাতে পেলে কি করবে তা ভাবতে পারো? হাসলাম ওর অমূলক ভয় দেখে। বললাম, এতই যদি দুশ্চিন্তা করো তাহলে যেখানে আছো সেখানে রয়ে গেলেই তো ভালো করবে। হেসো না মাকুমা যান, বলল মাগেপা। অনেক কিছু চিন্তা করতে হয় আমাকে। গায়ের সব সক্ষম পুরুষ গেছে রাজার বাহিনীতে যোগ দিতে। ওদের বউরা যদি পালিয়ে যায় ওদের উপরে প্রতিশোধ নেওয়া হবে না। তাছাড়া গরু ছাগলগুলোর কি হবে? খালি হাতে নেটালে গিয়ে কি করব আমরা? আমার তো ধারণা যাতে আমরা না পালাই সেই জন্য সমস্ত গরু ছাগল চেয়ে পাঠিয়েছে রাজা। গরু ছাগলের চেয়ে জীবনের মূল্য অনেক বেশি মাগেপা। অন্তত তুমি তো পালাতে পারো। আমার লোকজনের কি হবে? ওদেরকে মৃত্যুর মুখে ফেলে যেতে বলছো?
তুমি তো এই ধরনের কথা বলতে না আগে মাকুমাজান। স্রেফ বাস্তবতার কথা বলছি আমি। কাক ঝাঁকালাম। হ্যাঁ, স্বীকার করছি সেটা। আচ্ছা, আমার একটা উপকার করবে? ভালো প্রতিদান দেব এর বিনিময়ে। কি উপকার? আমার মেয়ে আর নাতনিকে নিরাপদ আশ্রয়ে পৌঁছে দিতে হবে। আমি বা আমার বউয়েরা মারা গেলে ক্ষতি নেই, বুড়ো হয়ে গেছি, কদিনে এবার বাঁচব, কিন্তু ওদের সামনে পুরো জীবন পড়ে আছে। ওদের মাধ্যমে বেঁচে থাকবে আমার নাম পরিচয়। যদি রাজি থাকো, 2 দিন পরে ভোরবেলায় ওদেরকে নদী পার করে পাঠিয়ে দিতে পারি আমি। কিন্তু কথা দিতে হবে তোমাকে, যেভাবেই হোক আমার মেয়ে আর নাতিকে নেটালে পৌঁছে দেবে তুমি। ওখানে ওদের আশ্রয়ের ব্যবস্থা করবে। কিছু টাকা লুকিয়ে রেখেছি আমি, 50টা স্বর্ণমুদ্রা। ওর অর্ধেক দিয়ে দেব তোমাকে। যদি সম্ভব হয় আমার গবাদি পশুর অর্ধেকও নিতে পারবে তুমি। মাছে তাড়ানোর ভঙ্গিতে হাত নাড়লাম। টাকা পয়সার কথা রাখো তো। মেয়ে আর নাতনিকে বিপদের হাত থেকে বাঁচাতে চাইছো, আমার জন্য এই ঢের। যুদ্ধের সময় কি ঘটে না ঘটে তার কোনো ঠিক নেই। এমন পরিস্থিতিতে কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ তার বাচ্চা কাচ্চাকে অরক্ষিত রাখতে পারে না। ঠিক বলেছ, মাথা ঝাঁকালো মাগেপা। বহু যুদ্ধ দেখেছি আমি। সেসব যুদ্ধে নিরীহ নারী বা শিশুর মৃত্যু কম দেখিনি। যুদ্ধ কাউকে দয়া দেখায় না মাকুমাজান। যাক, কথাটা তাহলে জানা আছে তোমার। ঠিক আছে মাগেপা, তোমার এই কাজটা আমি করে দেব, কিন্তু তার বিনিময়ে তোমাকে একটা কাজ করতে হবে। কি মাকুমাজান? আমাকে সত্যি করে বলো তো, কেটোয়েও কি আসলে যুদ্ধ করতে চায় নাকি মিথ্যে হুমকি দিচ্ছে? করলে কিভাবে করবে? এতক্ষণ যা বলছো সবাই যে শিখিয়ে দেয়া বলি ছিল তা জানি আমি। এবার তোমাকে আসল খবরটা বলতে হবে। গোমর জানতে চাইছো তুমি? কণ্ঠে অস্বস্তি প্রকাশ পেল মাগেপার। ইতিউতি চাইল চারদিকে। কিন্তু এও ঠিক, বর্ষার বদলে বর্ষা আর ঢালের বদলে ঢাল, এই আমাদের রীতি। ঠিক আছে, বলছি সব। মিথ্যে বলিনি এতক্ষণ। রাজা সত্যি লড়াই করবে, তবে সেটা যুদ্ধাকাঙ্ক্ষা থেকে নয়, বরং জনগণের মাঝে নিজের অবস্থান পুক্ত করার জন্য। টুগেলার সেই যুদ্ধের পর থেকে বড় কোনো লড়াই হয়নি এ দেশে। যোদ্ধাদের এসেগায়ের ফলায় মোর্চে পড়তে শুরু করেছে। পরিস্থিতি পাল্টানোর জন্য হবে এ যুদ্ধ। লোকে তাকে সমর্থনও দিচ্ছে। কপাল খারাপ, টুগেলের রক্তপাত দেখেনি ওদের কেউই। ভাবতেই পারছে না কত রক্ত ঝরবে। তোমার আমার মতো প্রত্যক্ষদর্শী হাতে গোনা, আমাদের কথায় কান দিচ্ছে না কেউই। কেটোয়ার রণকৌশল সম্পর্কে কিছু বলতে পারো? পারল মাগেপা। বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিল আমাকে, কিন্তু দুঃখের কথা, ওগুলো যখন পরে ইংরেজ বাহিনীর বড় কর্তাদের সামনে পেশ করলাম, হেসে উড়িয়ে দিল ওরা। নইলে জুলু যুদ্ধের ফলাফল অন্যদিকে মুড় নিতে পারত। যাই হোক, মাকেপার কথা শেষ হতেই সচকিত হয়ে উঠলাম। আমাদের পেছনে ঘন ঝোপের ভেতরে খসখসানি শুনতে পেয়েছি। মনে হলো যেন চাপা গলায় কেসে উঠল কেউই। প্রমাদ করলাম, যদি আমাদের আলোচনায় রাজার কোনো চরের কানে যায়, তাহলে দুজনেরই ভয়ানক বিপদ পড়ে যাব। কিসের শব্দ? বিচলিত গলায় জানতে চাইলাম মাকেপার কাছে। নিশ্চয় বুনো হরিণ, অনুমান করল বৃদ্ধ। এদিকে ওদের আস্থা না। সন্তুষ্ট হতে পারলাম না। তাড়াতাড়ি একটুখানি ফাঁকা জায়গা খুঁজে নিয়ে ঢুকে পড়লাম ঝোপঝাড়ের ভেতরে। আবছা আলোয় কালো একটা অবয়বকে নড়ে উঠতে দেখলাম কয়েক গজ দূরে। কিছু বুঝে ওঠার আগেই ঝোপঝাড় ভেঙে ছুটে দৌড়ে চলে গেল ওটা। মানুষ নাকি অন্য কোনো প্রাণী ঠিকমতো ঠাহর করতে পারলাম না। চাঁদের আলোয় কি যেন একটা চকচক করে উঠতে দেখেছি। হরিণের শিং হতে পারে, আবার হতে পারে অ্যাসাগায়ের ফলাও। আমার পিছু পিছু এসেছে মাগেপা। হালকা সুরে বলল, বললাম না হরিণ? তবু যদি ভয় করে তো চলো জঙ্গলের ধার থেকে সরে যাই। অবশ্য সাদা মানুষের ক্ষতি করার ব্যাপারে নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে রাজা, মানে এখনো পর্যন্ত আর কি। নদীর দিকে ফিরে এগোতে শুরু করলাম আমরা। হাঁটতে হাঁটতে ঠিক করে নিলাম পরবর্তী কর্মপরিকল্পনা। কিভাবে, কখন মেয়ার নাতিকে পাঠাবে, কোথায় ওদেরকে অভ্যর্থনা জানাবো, সব স্থির করা হলো। মাকেপার কাছে জানতে চাইলাম পরদিন ভোরেই ওদেরকে পাঠিয়ে দিচ্ছে না কেন।
2 দিন অপেক্ষা করার মানে কি? জবাবে ও জানালো, রাজার বাহিনীর একদল স্কাউট নাকি সে রাতের জন্য ঘাঁটি গেড়েছে ওই গ্রামে। পরদিন চলে যাবার কথা, কিন্তু দেরিও হতে পারে। ওদের উপস্থিতিতে গীতা আর সিনারাকে পাঠানো যাবে না, তাই একটু সময় নিচ্ছে। আশা করছে 2 দিনের মধ্যে চলে যাবে স্কাউটরা। নদীর ধারে পৌঁছে পরস্পরকে বিদায় জানালাম আমরা। ক্যাম্পে ফিরে দ্রুত একটা রিপোর্ট তৈরি করলাম, যা যা জানতে পেরেছি তার উপর। রিপোর্টটা যথাসময়ে পাঠিয়েছিলাম বাহিনীর প্রধানের কাছে, কিন্তু বলেছি তো, গুরুত্ব দেয়া হয়নি ওতে। সমন্বয়করা বেশিরভাগ ক্ষেত্রে অন্যের পরামর্শ শুনতে চায় না। কাহিনী বলে চললেন কোয়ার্টারম্যান। পরদিন বেশ ভোরে ঘুম ভাঙল আমার। হাত মুখ ধোয়ার জন্য চলে গেলাম নদীতে। গোসলও সেরে নিলাম একই সঙ্গে। বড় একটা চ্যাপ্টা পাথরের উপর দাঁড়িয়ে গা মুছতে মুছতে নজর বোলালাম পানির উপর। ভোরের হালকা কুয়াশা ভেসে বেড়াচ্ছে নদীর উপর দিয়ে। চারদিকে অখণ্ড নীরবতা, শান্ত সমাহিত পরিবেশ। এখনো জেগে ওঠেনি কোনো প্রাণী। মন ভরে গেল আশ্চর্য এক প্রশান্তিতে। হায়, তখন যদি জানতাম এই নীরবতার পর কি ভয়ঙ্কর আওয়াজ শুনব, তাহলে বোধহয় আন্দাজটুকু অনুভব করতে পারতাম না। কিছুক্ষণের মধ্যেই তার পূর্বাভাস পেতে শুরু করলাম। হঠাৎ আবছাভাবে ভেসে এলো নারী কণ্ঠের চিৎকার। তার পিছু পিছু শোনা গেল হই হুল্লা আর নানা রকম আওয়াজ। অনেক দূর থেকে আসছে এসব শব্দ। কিছুক্ষণ পর আবার সব শুনশান হয়ে গেল। ফুরফুরে ভাবটা ততক্ষণে উধাও হয়ে গেছে আমার মধ্য থেকে। নিশ্চিত হবার উপায় নেই, কিন্তু কেন যেন মনে হলো মাগেপার গ্রাম থেকে আসছে সেই আওয়াজ। অপেক্ষা করার সিদ্ধান্ত নিলাম, হয়তো বুঝতে পারবো কি ঘটেছে। ধীরে ধীরে সূর্য উঠতে শুরু করেছে পূব আকাশে। আশপাশ আলোকিত হয়ে উঠতেই প্রথম যে জিনিসটা আমার চোখে পড়ল তা হলো ধোঁয়া। ঘন ধোঁয়ার কুণ্ডলী পাক খেয়ে উঠেছে আকাশে। নদীর ওপারে পাহাড়ি এলাকার মাঝ থেকে। ওখানেই মাগেপার গ্রাম। নিশ্চয় আগুন ধরেছে ওখানে। কিছু করার নেই আমার। মন খারাপ করে ফিরে এলাম ক্যাম্পে। ঠিকমতো মুখে দিতে পারলাম না নাস্তা। পুরনো বন্ধুর অমঙ্গল আশঙ্কায় বুক কাঁপছে। গত সন্ধ্যার ঘটনা মনে পড়ে গেল। সত্যি ওটা হরিণের সিং ছিল নাকি এসেগায়ের ফলা? এমনও হতে পারে কেটোয়ার কোনো গুপ্তচর লুকিয়েছিল ওখানে, আড়ি পেতে শুনছে আমাদের আলোচনা। ব্যাপারটা সত্যি হলে গায়ের আগুন আর নারী কণ্ঠের চিৎকারের ব্যাখ্যা পাওয়া যায়। মাকেপার বিশ্বাসঘাতকতার কথা রাজার কানে গেলে নিঃসন্দেহে শাস্তির খড়গ নেমে আসবে পুরো গ্রামের উপর। তেমনটা ঘটেনি তো। সারাদিন উদ্বেগ আর উৎকণ্ঠায় কাটালাম। পরদিন ভোর হতেই আবার চলে গেলাম নদীর ধারে। দেখতে চাই বাচ্চাটাকে নিয়ে গীতা আসে কিনা, কিন্তু এলো না ওরা। আসবার কথাও নয়। পরে জানতে পেরেছিলাম তখন মেয়েটার প্রাণহীন দেহ পড়েছিল গ্রামের ধ্বংসস্তূপের ভেতর। কয়েকজন জুলো স্কাউটকে দেখলাম আমি নদীর অন্য পাশে। আমার উপর চোখ পড়তেই হেসে উঠল ওরা। তাচ্ছিল্যের সুরে জানতে চাইল, কোথায় সেই সুন্দরী মেয়ে যার অপেক্ষায় বসে আছে আমি? বুঝে ফেললাম সব ফাঁস হয়ে গেছে। আর অপেক্ষা করার মানে হয় না। তাই ফিরে এলাম ক্যাম্পে। ব্যস্ত হয়ে পড়লাম অন্য কাজে। জানতে পারলাম সেনাবাহিনীতে অগ্রযাত্রার নির্দেশ দেওয়া হয়েছে। দলে দলে সৈনিক আর অফিসার জড়ো হতে শুরু করেছে নদীর ধারে। হঠাৎ নদীর ওপাশ থেকে আমাদেরকে লক্ষ্য করে গুলি ছুটতে শুরু করলো জুলোরা। বেশ নিশানা করে মারছিল ওরা, তাই বোধহয় একটা গুলিও লাগাতে পারল না। অভিজ্ঞতা থেকে দেখেছি আফ্রিকার অসভ্যরা নিশানা করতে চাইলে ব্যর্থ হয়, কিন্তু নিশানা ছাড়া এলোমেলো গুলি ছুড়লেই বিপদ। তখনই সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি করতে পারে। এলোমেলো বুলেট কোথাও না কোথাও গিয়ে আঘাত করবেই। যাই হোক, জুলুদের এই আতর্কিত হামলার জবাব দেবার সিদ্ধান্ত নেওয়া হলো। নদী পেরিয়ে অন্য পাশে পাঠানো হলো একদল স্থানীয় সৈন্যকে। লুকিয়ে থাকা জুলুবন্দীদেরকে উপরও পাল্টা আক্রমণ করল ওরা। খেদিয়ে ছাড়ল আমাদের ত্রিসীমানা থেকে। বিকেল পর্যন্ত পুরো এলাকা সরগম হয়েও থাকলো গোলাগুলির আওয়াজে। সন্ধ্যায় খবর পেলাম বিজয় হয়েছে আমাদের। সৈন্যরা ফিরে আসছে সফল হয়ে। হাতে কোনো কাজ ছিল না। নদীর ধারে চলে গেলাম। উঁচু একটা পাহাড়ের উপর দাঁড়িয়ে চোখে ফিল্ড গ্লাস লাগালাম। অন্য পারের যুদ্ধ ময়দানের অবস্থা দেখার ইচ্ছে। মিছিল করে আমাদের সৈন্যদেরকে ফিরতে দেখলাম ওখান থেকে। যুদ্ধসঙ্গীত গাইছে গলা ছেড়ে। একটু পর কানে ভেসে এলো আরেকটা আওয়াজ। ক্রুদ্ধ চিৎকার ছাড়ছে কারা যেন।
ফিল্ড গ্লাস ওদিকে ঘোরাতেই নজরে এলো ঝুলন্ত একজন মানুষ। 3টা ব্যাপার লক্ষ্য করলাম আমি। লোকটা বেশ লম্বা, অবিশ্বাস্য দ্রুততায় ছুটছে, আর সবশেষে ওর পিঠে কি যেন বাধা আছে। কেন এভাবে দৌড়াচ্ছে তাও বুঝতে পারলাম। চারদিক থেকে কেউ ধাওয়া করে আসছে আমাদের সৈন্যরা। সবার চোখে মুখে খুনের নেশা। লোকটাকে নাগালে পেলে ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলবে। খুব শীঘ্রই টের পেলাম নির্দিষ্ট একটা লক্ষ্য আছে ঝুলন্ত মানুষটার। নদীর ধারে পৌঁছাতে চাইছে সে। খারাপই লাগলো, নিঃসঙ্গ একজন মানুষকে এতজন সৈন্য মিলে ধাওয়া করছে দেখে। অবাকই হলাম, লোকটা পিঠে বোঝা ফেলে দিচ্ছে না কেন? হাত পা ঝাড়া থাকলে তো আরো জোরে দৌড়াতে পারবে। এই বোঝার কারণে গতি অনেকটা কমে এসেছে তার। ধাওয়াকারীরা দ্রুত কমিয়ে আনছে দূরত্ব। না জানি কি মূল্যবান জিনিস আছে ওতে, কিন্তু ওর বোঝা উচিত জীবনের চেয়ে দামি আর কিছু নেই। মানুষটা যখন দূরে ছিল তখন এসব ভাবছিলাম আমি, কিন্তু আমার 300-400 গজের মধ্যে এসে গেলে চমকে উঠলাম। নিমিষে পরিষ্কার হয়ে গেল সবকিছু। গোধূলির আলোয় চিনতে পারলাম পুরনো বন্ধুর মুখ। হায় ঈশ্বর, সশব্দে বলে উঠলাম, এ তো মাগেপা। পিঠে নিশ্চয়ই ওর নাতিকে বয়ে নিয়ে আসছে। সন্দেহের কোনো অবকাশ রইল না। বাচ্চাটাই বাধা আছে ওর পিঠে, এ কারণেই বোঝাটা ফেলছে না সে। কি করব আমি? যেখানে দাঁড়িয়ে আছি সেখান দিয়ে নদী পেরোনোর এক কথায় অসম্ভব। ঘুরপথে যাবার চেষ্টা করতে পারি, ততক্ষণে অনেক দেরি হয়ে যাবে। পাথরের উপর দাঁড়িয়ে সর্বশক্তিতে চেঁচাতে শুরু করলাম। বেকুব সৈন্যগুলোর নির্দেশ দিলাম ওকে ধাওয়া না করতে, কিন্তু খুনের নেশা ভর করেছে ওদের মধ্যে। আমার চিৎকার শুনতেই পেল না। মাকে অবশ্য শুনল। গতি কমে গিয়েছিল ওর। আমাকে দেখতে পেয়ে যেন নতুন শক্তি ভর করল শরীরে। শেষবারের মতো বিদ্যুৎ বেগে ছুটল ও। নদী এখন ওর কাছ থেকে মাত্র 300 গজ দূরে। প্রথম 200 গজ পর্যন্ত ধাওয়াকারীদের চেয়ে এগিয়ে থাকলো, কিন্তু এরপরেই বিদ্রোহ করে বসল বেচারার পেশি। বয়স তো কম হয়নি ওর। অন্যদিকে ধাওয়াকারীরা সবাই বয়সে তরুণ, গায়ে গতরে সতেজ। ওর কাছে পৌঁছে যেতে শুরু করলো ওরা। ফিল্ড গ্লাসে এখন পরিষ্কার দেখতে পাচ্ছি মাগেপার মুখ। হা হয়ে আছে, ঠোঁটের কোনা ঘেঁষে নামছে রক্ত মেশানো ফেনা। পিঠের বোঝা ওকে ক্লান্ত করে ফেলেছে। একবার মনে হলো এটা খুলে ফেলার জন্য হাত তুলেছে, কিন্তু না, এক ঝটকা দিয়ে নাতনিকে আরেকটু উপরে তুলে নিল। এরপর দৌড়াতে থাকলো আগের মতো। 2জন সৈন্য সবচেয়ে এগিয়ে এসেছে। মাকেপার নাগালের মধ্যে চলে আসতে দেখলাম ওদেরকে। হাতে ওদের ছোট বর্ষা। হাতাহাতি লড়াইয়ে ওগুলো ব্যবহার করা হয়। ছুড়ল না অস্ত্র দুটো, বরং কাছে গিয়ে বিধিয়ে দেবার চেষ্টা লক্ষ্য করলাম ওদের মাঝে। নদী তীর থেকে মাগেপা এখন মাত্র 50 গজ দূরে। 2 সৈন্য রয়েছে 10 কদম পিছনে। ঘাড় ফিরিয়ে ওদেরকে এক পলক দেখল বৃদ্ধ। তারপর দাঁত মুখ খিঁচিয়ে যে মুক্ত তীরের মতো বাড়ল সামনে। খুশি হয়ে উঠেছিলাম ওর দৌড় দেখে, কিন্তু পানির কয়েক ফুট দূরে এসে হুমড়ি খেয়ে পড়ল বেচারা। সব শেষ, ভাবলাম হতাশ হয়ে। আফসোস হলো হাতে একটা রাইফেল নেই বলে। রক্ত পিপাসু 2 খুনিকে ঠেকাতে পারতাম তাহলে। কিন্তু না, শেষ হয়নি সব। উপর হয়ে পড়ে থাকা মাকে পাকিয়ে লক্ষ্য করে বর্ষা তুলল এক সৈনিক। পিঠে গেঁথে দেবে এমন সময় একটা গড়ান দিল ও। পিঠের বদলে বুক পেতে দিল বর্ষার সামনে। পিঠে বর্ষা গাঁদলে ওর নাতি মারা যেতে পারে, সেই হতে দিতে চায় না। ঘ্যাচ করে মাগেপার বুকে গেঁথে গেল বর্ষা। শরীর এফুর উফুর হলো না, সম্ভবত হাড়ের গায়ে বাধা পেয়েছে ফলা। পুরো জিনিসটা তাতে কেঁপে উঠল। সৈনিকের হাত ছুটে গেল বর্ষা থেকে। লাফ দিয়ে এবার উঠে দাঁড়ালো মাগেপা। বর্ষাটা বুক থেকে খুলে ছুঁড়ে মারল সৈনিকের দিকে। লোকটা আহত হয়ে পড়ে গেল। দ্বিতীয় সৈনিক এবার এগোতে শুরু করল ওর কাছে। পায়ে পায়ে পিছাতে শুরু করল বৃদ্ধ। চকিতের জন্য মুখ ঘুরিয়ে চেঁচালো, মাকুমা যান, সাহায্য করো আমাকে। হতাশায় চিৎকার করে উঠলাম। কিচ্ছু করতে পারছি না। ব্যাপারটা টের পেয়ে পানিতে ঝাঁপিয়ে পড়ল মাগেপা। পিছনে রক্তের ধারা রেখে সাঁতার কাটতে শুরু করলো আমার দিকে। কিন্তু বুঝতে পারলাম এপারে কোনো দিনেই আর পৌঁছাতে পারবে না ও নিজের চেষ্টায়। ফিল্ড গ্লাস ফেলে দিয়ে তাই আমিও ঝাঁপ দিলাম নদীতে। দুরন্ত স্রোতের মাঝখানে হাঁচড়ে পাঁচড়ে পৌঁছালাম মাগেপার পাশে। ওকে ধরে ফেললাম। অনেক কষ্টে টেলে তুললাম পারে। আমার নাতি, হাঁপাতে হাঁপাতে বলে উঠল মাগেপা। আমার নাতি, ওকে মারা গেছে।
তাড়াতাড়ি ওর পিঠ থেকে খুলে আনলাম বোঝাটা, কম্বল সরিয়ে বের করে আনলাম ছোট্ট সিনালাকে। নাকে মুখে পানি ঢোকায় কাশছে বাচ্চাটা, কিন্তু আহত হয়নি এটুকু। খানিক পরে সশব্দে কেজে উঠল। ও বেঁচে আছে মাগেপা, বললাম নরম সুরে। কিছু হয়নি ওর। তাহলে আমি শান্তিতে মরতে পারি মাকমা যান। দীর্ঘশ্বাস ফেলল মাগেপা। প্রাণশক্তি ফুরিয়ে এসেছে ওর। একটু বিরতি নিয়ে বলল, সেদিন রাতে ঝোপের ভিতরে হরিণ না একজন গুপ্তচর লুকিয়েছিল, আড়ি পেতে আমাদের কথা শুনেছে সে। তারপর জানিয়ে দিয়েছে রাজাকে। সকাল না হতেই একদল যোদ্ধাকে পাঠানো হয়েছে পুরো গ্রামকে শাস্তি দেবার জন্য। গীতা ওদেরকে ব্যস্ত রেখেছিল বাড়ির দরজায়। আমি পিছনের দেয়াল ফুটো করে বেরিয়ে এসেছিলাম সিনালাকে নিয়ে। বাচ্চার জন্য প্রাণ দিয়েছে আমার মেয়ে। বর্ষা দিয়ে খুঁচিয়ে ওকে খুন করেছে যোদ্ধারা। আমি পালিয়ে এসেছি। জঙ্গলের মধ্যে লুকিয়েছিলাম গত 24 ঘন্টা। ভেবেছিলাম গোলমাল থামলে নদী পেরিয়ে নেটালে চলে যাব, কিন্তু তোমাদের সৈন্যরা আমার খোঁজ পেয়ে গেল। তারপরেও হয়তো পালাতে পারতাম, কিন্তু বাচ্চাটা বড্ড ভারী। একটু থামলো ও দম ফিরে পাবার জন্য, তারপর বলল, ওকে কিছু খেতে দিও মাকুমা যান। কাল থেকে বেচারার পেটে কিছুই পড়েনি। কথা আটকে যেতে শুরু করছে বৃদ্ধের। বিদায়। শেষ পর্যন্ত ক্লান্তির কাছে হার মানতেই হলো আমাকে। সান্ত্বনা একটাই, আমার শেষ দৌড় বৃথা যায়নি। একটা হাত তুলে সিনালাকে শেষবার আদর করল, তারপর ফিরল আমার দিকে। তোমার প্রতিশ্রুতির কথা ভুলে যেও না মাকুমা যান। আমার নাতির নিরাপত্তা দেবার দায়িত্ব এখন তোমার কাঁধে। কথাটা শেষ করেই নেতিয়ে পড়ল বুড়ো মানুষটা। নিথর হয়ে গেল ওর দেহ। এভাবে মারা গেল হরিণ মাগেপা। পিঠে বোঝা নিয়ে কাউকে এত দ্রুত ছুটতে দেখিনি আমি আর কখনো। আর সাহসিকতা বা আত্মত্যাগ দুটোই চরম পরাকাষ্ঠা দেখেছি ওর মাঝে। নাতির জন্য প্রাণ দিয়েছিল ও, বুক পেতে দিয়েছিল বর্ষার সামনে। এর কোনো তুলনা হয় না। মাথা নামিয়ে ফেললেন কোয়ার্টারম্যান। পুরনো সেই স্মৃতি সম্ভবত দুঃখ জাগিয়ে দিয়েছে তার বুকে। সিনালা এখন কোথায় জানতে চাইলাম আমি। ট্যাটালের এক অনাথ আশ্রমে ভর্তি করিয়ে দিয়েছিলাম ওকে, বললেন কোয়ার্টারম্যান। কয়েক বছর পর ওর কিছু সম্পত্তিও পুনরুদ্ধার করে দিয়েছিলাম। যদ্দূর জানি এখন ও দুভাষী হিসেবে প্রশিক্ষণ নিচ্ছে নেটালেই। গল্পকরণে এতক্ষণ আপনারা শুনছিলেন হেনরি রাইডার হ্যাগার্ডের লেখা গল্প মাই ওয়ার প্রতিশোধ এর 6ষ্ঠ পর্ব। 6ষ্ঠ পর্বের মাধ্যমে আমরা পুরো গল্পটা এখানে শেষ করছি। আমি নিয়মিতভাবে গল্প পাঠ করে আপনাদেরকে শোনাচ্ছি। গল্প পাঠ ভালো মনে করে থাকলে আমার এই গল্পটি আপনার বন্ধুবান্ধব প্রিয়জন সবার কাছে শেয়ার করবেন, তাতে করে তারা এই গল্পটি শোনার সুযোগ পাবে। আপনারা ভালো থাকবেন সেই প্রত্যাশায় এখানে বিদায় নিচ্ছি।